আপনাদের তো আমি দেখি না যে যুদ্ধ টুদ্ধ করা ছাড়া আর কোনোভাবে ফিরতে পারবেন। তো ঠিক আছে, যদি যুদ্ধই করেন তাহলে তো আমাদেরও যুদ্ধ করতে হয়, কেন? কেন যুদ্ধ কেন করতে। আপনি কেন আক্রান্ত বোধ করছেন? আপনি তো দখল করেন নাই দেশটা, আপনি না না আক্রান্ত না বোধ না করছেন কেন? না না না, আমি আক্রান্ত বোধ করছি কেননা আমি তো এই পার্টের বাইরের কেউ না। তাহলে আপনি বাংলা মনে করছেন যে আমাদের আর কোনো গণতান্ত্রিক পথ নাই আসার? আছে, আমাদের কোনো গণতান্ত্রিক আছে? আছে অনুশোচনার মাধ্যমে, বিচার প্রক্রিয়ার মাধ্যমে যাদের হাতে কার কাছে? রক্তের দাগ। কার কাছে এবং কেন, মানে কিসের জন্য অনুশোচনা করবেন? আপনি সেইটার জায়গায় তো আপনি আসতে হবে আপনাকে, যে ঠিক আছে ওকে আপনি বলুন আমাদের না যদি অনুশোচনা কেন এবং কার কাছে? আমাদের সবকিছু দেখাতে হবে আমাকে? আমাদের এই দায় নিয়ে এই দায় আমাদের? মানে দেশকে স্বাধীন করার পরে আজকে শুনতে হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু গুন্ডা ছিলেন, আপনার তরফ থেকে কোন রকমের প্রতিবাদও আমি লক্ষ্য করলাম না। গুন্ডা ছিলেন, হ্যাঁ এরকম গুন্ডাই ভালো, দেশকে স্বাধীন করে দিয়ে গেছে, ঘরে ঘরে এরকম গুন্ডাই হওয়া ভালো। তাহলে আপনারা দেশে ফিরবেন কিভাবে? আপনারা তো দেশ থেকে বেরিয়ে গেছেন। দেশে আপনাদের দেশে আমরা দেশ ফেরার থেকে রাস্তাটা বেরবো? কি? আমাদের আমাদের দেশে ফিরবো কিভাবে মানে? শুনেন, একটা সময় বাংলাদেশ তো আওয়ামী জিয়াউর লীগ রহমান বাংলাদেশ আপনাদেরকে আওয়ামী লীগ দেশে এই দেশকে স্বাধীন ঢুকিয়েছে। করেছে। এখন আমাদেরকে যে দল এই দেশকে স্বাধীন করেছে তাকে আপনি বলে দিবেন এই দেশে কিভাবে ঢুকতে হবে না 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 সেইটা? না না না, আপনি ভুল বুঝছেন আমাকে। আপনারা তো দেশ থেকে পালিয়ে গিয়েছেন। একবার পালিয়ে গেলে কিভাবে তো আর পালিয়ে দেশে গিয়েছি? ফেরা রাষ্ট্রীয় যায় না। বিমানে করে। না, রাষ্ট্রীয় বিমানে করে। এভাবে তো আর একবারে দেশ রাষ্ট্রীয় বিমানে থেকে। করে। তাহলে তারেক রহমান কি করেছে? পালিয়ে গিয়েছে। তারেক রহমান পালিয়ে গেছে দেশ থেকে। তারেক রহমান কিন্তু দলের প্রধান ছিলেন না। আপনি যদি অপরাধ স্বীকার না করেন, অপরাধকে অপরাধ হিসেবে না দেখেন, তাহলে তো আপনার সাথে কোনো বন্ধুত্বের সুযোগ আমি দেখি না। অপরাধ হ্যাঁ, কোথায় আমি প্রমাণিত হয়েছে? অপরাধ কোথায় প্রমাণিত হয়েছে? আপনি জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির যে রিপোর্ট সেটা জাতীয় অস্বীকার সংঘের করবেন কেমনে? জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং নিয়ে আপনাকে 500টা আমি জিনিসপত্র দেখাতে পারি, কিন্তু সেইটা যাওয়ার আগে এটা বলি, জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি কি আদালত? না, আদালত তো চলছে, আদালতে তো তাহলে বিচার হচ্ছে। তাহলে তো আপনার যদি তাই হয় তাহলে ড্যান মজিনা না, ওই যে 2004 সালে যিনি আমেরিকার রাষ্ট্রদূত ছিলেন, তিনি উইকিলিক্সে যে ইমেলটা লিখেছিলেন আমেরিকার তার পররাষ্ট্র তাদের যে দপ্তরকে, যে তারেক রহমান হচ্ছে একটা চাঁদাবাজ, একটা দুর্নীতিবাজ, একটা চোর ডাকাত, আমরা সব উল্লেখ করছে, তাহলে সেটাও সত্যি? উইকিলিক্স একটা গোপন আহ, 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 অনৈতিক মানে লেনদেন। ও, আর তার মানে জাতিসংঘের আমি যদি নথি। গোপনে জেনে যাই লোকটা তা করেছে, সেটা সত্যি না না? না, শুধু আপনার আপনি ইউনাইটেড নেশন, আপনি আপনি জাতিসংঘের প্রতিবেদনের সাথে উইকিলিক্স কে মিলাতে পারবেন না, এগুলো খুবই স্থূল চিন্তা। জাতিসংঘের যিনি রিপোর্টটা বানিয়েছেন হ্যাঁ, ভলকার টুর্ক নিজে বিবিসি বাংলা না, বিবিসি কে বলছে যে সে থ্রেট দিয়েছে যে তারা আপনার সেনাবাহিনী নিবে না, ট্রুপস তারা প্রত্যাহার করবে যদি বাংলাদেশের কোনো কাজে তারা ইনভলভ হয়। কোনো কাজে, মাথায় হ্যাঁ, রাখবেন শব্দটা, হ্যাঁ, কোনো কাজে। আমার কাছে পুরো ট্রান্সক্রিপ্টটা আছে। যিনি হ্যাঁ, জাতিসংঘের অনুচ্ছেদ 100-কে ভাঙতে পারেন, 38-কে ভাঙতে পারেন, যিনি একটি সার্বভৌম রাষ্ট্রে হস্তক্ষেপ করতে পারেন, তিনি আবার যখন রিপোর্ট বানাচ্ছেন, তিনি আবার যখন ইউনিসের সাথে গলাগলি করে ছবি দেখতে পাই, যিনি আবার ডিপি স্টেটের আপনার জর্জ সরোসের বেতনভুক্ত কর্মচারী দেখতে পাই, তার রিপোর্ট আমাকে মানতে হবে? বৈঠক যেটা হয়েছে, এই বৈঠকটার মধ্যে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে একটা টোকাই, একটা অবৈধ, একটা ইল্লিগাল একটা লোক, আরেকজন আসামি যার মামলা, যিনি অনেকগুলো অভিযোগে অভিযুক্ত হয়েছেন, যার শাস্তি হয়েছে এবং যিনি এখনো তার বিচার প্রক্রিয়া চলছে, অর্থাৎ একটা ইল্লিগাল ক্ষমতা দখলকারী একটা লোক আরেকজনের সাথে আলাপ করছে বা কথা বলছে, যার ব্যাপারে বিস্তর অভিযোগ রয়েছে এবং তার মামলা চলমান, তার বিরুদ্ধে 10টা অস্ত্র মামলা আছে, গ্রেনেড হামলা মামলা, এগুলো চলমান। ফলে আমার কাছে এই বৈঠকটা খুবই উইয়ার্ড একটা বৈঠক, আমি যদি আইনি দৃষ্টিতে বিবেচনা করি, নাম্বার ওয়ান। এখন আমি যদি এই ব্যাপারগুলোকে একটু ফেলে দিতে চাই, মানে ধরা যাক যে আমাদেরকে আসলে শুধুমাত্র এই বৈঠকটা নিয়ে আলোচনাই করা উচিত, অন্য বিষয় আমি আনবো না। পার্টিকুলারলি আমার কাছে মনে হয় যে এই বৈঠকটাতে শাহেদ আলম যে কথাটা বললেন যে এইটা ছাড়া উপায় ছিল না, আমিও কিন্তু মোটামুটি রকমের একমত পোষণ করি এই ব্যাপারটাতে। এই একটা ব্যাপারে আমার আমার সায় আছে। এই কারণে সায় আছে কারণ এই দখলদার বাহিনী তারা নানানভাবেই কোণঠাসা, সব দিক থেকে কোণঠাসা। ক্রমাগতভাবে মিথ্যাচার, দেশের প্রত্যেকটা বিষয় নিয়ে মিথ্যা তথ্য, মিথ্যাচার, ক্রমাগতভাবে পিছিয়ে যাওয়া, অর্থনীতি ধ্বংস হওয়া। আমি বলবো যে প্রত্যেকটা সেক্টরে, আমি যদি সেক্টর ভাগ ভাগ করে ধরি, প্রত্যেকটা সেক্টরে ফেইল করেছে। এবং তারা যেটা লক্ষ্য করেছে যে বাংলাদেশের একটি বৃহত্তর দল তো বিএনপি বটেই, এতে নিয়ে কোনো রকম সন্দেহ নেই,
একটা বড় ধরনের সমর্থনের জায়গা আছে, তাদের সাথে একত্রে কাজ না করলে তাদের যে এই কোণঠাসা অবস্থা সেটা আরো ভয়ানক দিকে যাবে বলে আমার কাছে মনে হয়। ফলে বিএনপির সাথে তারা এই আলোচনাটা করাটাই আমার কাছে মনে হচ্ছে যে বা তাদের সাথে মিলে কাজ করাটা তাদের পক্ষ থেকে যৌক্তিক মনে করেছে। এর মধ্যে আরো কয়েকটা ইনফরমেশন জেনে রাখা ভালো। আপনারা নিশ্চয়ই জানেন যে এই অবৈধ দখলদার বাহিনী, এটা টোকাইদের প্রধান সর্দার ইউনূস পদত্যাগ করতে চেয়েছে বা পদত্যাগের নাটক করতে চেয়েছে। আমি জানি না আপনারা জানেন কিনা যে এই পদত্যাগের আগে, মানে পদত্যাগের ওই সময়টাতে আপনার বেগম খালেদা জিয়ার সাথে ইউনূসের ফোন আলাপ হয় এবং সেখানে বেগম খালেদা জিয়া পরিষ্কারভাবে ইউনূসকে যেটা বলে যে তাকে পদত্যাগ না করবার জন্য। এটা হচ্ছে ভেতর থেকে বা আমার যে সোর্স, সেই সোর্সের জানা মতে সংবাদ। এবং আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখেন যে সাম্প্রতিক সময় তিনি বলেছে যে ইউনূসের সাথে যাতে কোনো রকমের সংঘাতে না জড়ায়। পুরো একটা ফ্যামিলিকে শেষ করে দিল 1975 সালের 15ই অগাস্ট, যেখানে জিয়াউর রহমান সাহেব জড়িত ছিলেন। 21শে অগাস্ট 2004 সালে কমপ্লিটলি গ্রেনেড মেরে ফেলবে। এরপরে সৌজন্যতা দেখাবো আমি, মানে একতরফা। এরপরেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোকো সাহেবের বাসাতে গিয়েছেন যে তাকে, এই যে তিনি মারা গেছেন সেটা একটা সন্তানহারা মাকে সান্ত্বনা দিতে। আজকে যে বাংলাদেশি পাসপোর্টে ট্রাভেল করতে পারছি, আমি প্রতিবাদটা করলাম, আপনি করেননি, প্রতিবাদটা একটু দয়া করে করবেন। সুতরাং আমার যে কথাটা হচ্ছে বা আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে সৌহার্দ্য এক তরফ থেকে আসে না, এটা দুই তরফ থেকে আসতে হবে। আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি যে তারেক রহমান সাহেব যখন প্রথম রাজনীতি করতে এসেছিলেন, তারেক রহমান সাহেব প্রথম যখন রাজনীতি করতে এসেছিলেন তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে গেছেন। ইউনূস যেই এজেন্ডা নিয়ে এই গদি দখল করেছে, এই মার্কিনীদের যেই এজেন্ডা নিয়ে বিগ, যেটাকে আমরা ডিপ স্টেট বলি, পরিকল্পনা বলি, বিশেষ বিএনপি কি ওই সেম ব্যাটনটা, অর্থাৎ ইউনূস তো একটা অনির্বাচিত একটা লোক, বিএনপি কে নিয়ে আমি অনেক সমালোচনা করতে পারি তার প্রতিপক্ষ হিসেবে, তো বিএনপি তো আমার জন্মশত্রু না। সো বিএনপি কে নিয়ে আমি সমালোচনা করতেই থাকবো আমার রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে, মাথায় রাখতে হবে। সেই জায়গা থেকে আমি অ্যাটলিস্ট এইটা ভাউচ করতে পারি যে বিএনপি হয়তো বা আপনার ইউনূসের যে এজেন্ডা, সেই এজেন্ডার তল্পি বাহক হবে না। তাহলে এইটা যদি না হয়, মানে আমার এই ইনটিউশনটা যদি সত্যি হয়, তাহলে এই ডিপ স্টেটের যে পরিকল্পনা সেটার কি হবে? সেটা কি ফেব্রুয়ারির ভিতরে শেষ হয়ে যাবে? সো এই জায়গা থেকে আমি মনে করছি যে ফেব্রুয়ারিতে ইলেকশন হওয়াটা টাফ। যে আওয়ামী লীগের যে পরিস্থিতি হয়েছে, ধরুন বিএনপির এই পরিস্থিতি হলো, বিএনপি কোন দেশে যে তার দলবল নিয়ে আশ্রয় নেবে? পৃথিবীর কোন দেশে নেবে? আওয়ামী লীগের কি পরিস্থিতি নেবে? আওয়ামী লীগের কি পরিস্থিতি হয়েছে? আওয়ামী লীগের কি পরিস্থিতি হয়েছে? এইটা তো শেখ হাসিনা তো এমন না যে এই নতুন একবার বেরিয়ে গেলেন বাংলাদেশ থেকে। 2007-8 সালে যখন তত্ত্বাবধায়ক সরকার আসলো, ওনাকে চয়েস দেওয়া হলো দেশ ছেড়ে চলে যেতে হবে। খালেদা জিয়া বললেন যে না, উনি দেশের মাটিতে থাকবেন, উনি যাননি। কিন্তু শেখ হাসিনা তো গিয়েছিলেন, তাই না? বেরিয়ে গিয়েছিলেন দেশ থেকে। আপনার প্রধানমন্ত্রীকে যে শাহেদ ভাই, মাননীয় প্রধানমন্ত্রীকে যে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী তখন ছিলেন, মানে যে সময়টা বলছেন তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ছিলেন, তো উনাকে যে চয়েস দেওয়া হয়েছে এই ব্যাপারে আপনার কাছে রেফারেন্স আছে? আপনি তো রেফারেন্স ছাড়া কথা বলেন না। এটি রেফারেন্স না হলে শেখ হাসিনা কেন গিয়েছিলেন? তাহলে লন্ডনে চলে গিয়েছিলেন। মানে সোজা কথা হচ্ছে যে যেহেতু তিনি লন্ডনে গেছেন সেহেতু আপনি মনে করেন চয়েস দেওয়া হয়েছিল, এটাই রেফারেন্স। তিনি মানে চালায়া দেন। এইবারও ওনাকে, আপনারা যারা দূর থেকে কথা বলছেন, এটা আপনাদের জন্য নিশ্চয়ই শাহেদ ভাই আপনি জাম করছেন। আমার শুধু এই প্রশ্নটা জবাব দেন যে উনাকে যে চয়েস দেওয়া হয়েছে সেটা রেফারেন্সটা বলেন। মানে এইটাই কি আপনার সেই রেফারেন্স যে উনি যেহেতু লন্ডনে গেছেন সেহেতু চয়েস নিয়ে গেছেন, এটাই আপনার কথা? আমরা কি ধরে নিব? উনি এবার যেহেতু লন্ডনে গিয়েছেন, আপনি ধরে নিচ্ছেন, আপনার কাছে রেফারেন্স নেই, আপনি ধরে নিচ্ছেন। উনি এবার ইন্ডিয়াতে গিয়েছেন, কেন গিয়েছেন? না, আপনার রেফারেন্স হচ্ছে চালায়া দেন। না, এটা চালিয়ে দেওয়া না নিজুম মজুমদার। আপনার রেফারেন্স কোথায়? আপনি তো বলবেন যে ক খ গ ঘ উ চ ছ ট ঠ বলেছে, একটা নাম বলবেন তো, একটা ডকুমেন্ট দেখাবেন তো। আপনি সেই সময় তো কোনো কিছু ডকুমেন্টেশন অনুযায়ী হয়নি। নিজুম মজুমদার কেন আপনি এই বিষয়ে বাস্তবতাটা অস্বীকার করছেন? না, আমি বাস্তবতাটা অস্বীকার করছি না তো ভাই। শাহেদ ভাই ইউ নো মি ভেরি ওয়েল। শুনেন, আমি একটা কথা বলি, ছেড়েছিল কিনা, আজকে পর্যন্ত দেশ ছেড়েছে কিনা, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি তাহলে আপনার জ্ঞাতার্থে আমি বলি, আপনার জ্ঞাতার্থে বলি, এক্ষুনি আমি আপনাকে দেখাতে পারবো এই প্রোগ্রামটা। আমি জাস্ট
কথায় কথায় বের করে ফেলবো আমাদের এই প্রোগ্রামের মধ্যে, সেটা হচ্ছে ওই ঘটনার সময় আমি নিজে উপস্থিত ছিলাম হিথ্রোতে, আমি নিজে মজুমদার উপস্থিত ছিলাম হিথ্রোতে। সেইখানে আমাদের আনোয়ারুজ্জামান চৌধুরী ছিলেন, রেজা আহমেদ ফয়সাল চৌধুরী, আমি যাদের নাম মনে করতে পারি ওই সময়টাতে, আমাদের শরীফ চাচা ছিলেন। শোনেন আমি বলি সেখানে সাংবাদিকদের সামনে, সেখানে সেখানে আমি বলছি, আমি একজন সাক্ষী, একটা উইটনেস। আপনি একজন উইটনেসের কথা শোনেন। সেখানে আপনার ববি ভাই ছিলেন, সেখানে ছোট আপা ছিলেন কিনা আমি এটা মনে করতে পারছি না, কিন্তু সেখানে যারা ছিলেন, সেখানে মাননীয় প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা হয়েছে তিনি দেশে ফিরতে যখন চেয়েছেন তাকে বোর্ড করতে দেবে না। তিনি বলেছেন আমার দেশে আমি যাব, আমার দেশে আমি এখানে যাব, কেন আমাকে দেবে না, আমি অবশ্যই দেশে যাব। উনার টিকিট ক্যান্সেল করা, বোর্ড করতে দেওয়া হয়নি। এরপরে তিনি আবার টিকিট কিনে গিয়েছেন। আপনি কি বলছেন এটা, যে তিনি চয়েস দিয়েছেন? এইটা তো আপনি বললেন উনি যখন দেশে ফিরতে চেয়েছিলেন, কিন্তু উনি তো দেশ থেকেই লন্ডনে গিয়েছিলেন। না, উনি দেশ থেকে গিয়েছেন কাজে। সেখানে সম্ভবত পুতুল খালার খুব সম্ভবত সেখানে কোনো একটা পারিবারিক ব্যাপারে তিনি বের হয়েছেন। আমি ওই জায়গাটায় আপনি শোনেন, ভাই শোনেন, আপনি দুটো জিনিস হতে পারে। আপনি দেখেন, যাওয়ার কোনো সুযোগ নাই। আমি কিন্তু দেখেন দল সমেত তারা ভারতে আশ্রয় নিয়েছে। আপনি এটা একবার না, আপনি এটা 500 বার বলতে পারেন, কিন্তু প্লিজ বলার আগে এটা বলবেন আপনার ধারণা, তাহলে এটা নিয়ে কোনো তর্কই করুন। কারণ আপনার ধারণা হতে পারে, কিন্তু আপনি যখন বলছেন যে একদম দায়িত্ব নিয়ে বলছেন এটা করা হয়েছে, তখন আমাকে জানতে হবে রেফারেন্সটা কি। 2006-7 সালে আপনি লন্ডনে ছিলেন, আমি ঢাকায় দেশের মাটিতে সাংবাদিকতা করেছি। সুলতানা রহমান আমার সহকর্মী ছিলেন, উনি জানেন। বঙ্গভবন থেকে আমরা লাইভ করেছি, এবং ওই ঘটনা প্রসঙ্গ আমাদের চোখের সামনে ঘটা। হ্যাঁ, ওই যে বিশেষ কারাগার, বিশেষ জেল, এগুলো আমাদের প্রতিদিনের যাওয়ার জায়গা ছিল। তো আপনি লন্ডনে ছিলেন, আপনি বলছেন যে এরকম কিছু ঘটে নাই, কিন্তু আমার সামনে প্রধানমন্ত্রী বিবিসি, তারপরে যারা সাংবাদিক আছে তাদেরকে, তাও কোথায় করে না তো হিথ্রোতে। উনাকে যখন বোর্ড করতে দিলেন না, উনি যখন ফেরত আসছেন টার্মিনাল 3 থেকে, শোনেন ভাই, টার্মিনাল 3 থেকে যখন উনি ফেরত আসছেন, তখন সব সাংবাদিকরা ঘিরে ধরেছে। একটা মানুষ যদি আপনার কথাই আপনি কিভাবে কন্ট্রাডিক্ট করছেন শুনুন, আপনার কথা অনুযায়ী তাকে অপশন দেওয়া হয়েছিল দেশের বাইরে যাওয়ার। যদি সেটাই হয় তাহলে উনি ফেরত আসবেন কেন? তাহলে তিনি দেশের বাইরেই থাকবেন। ফেরত আসবেন কেননা তিনি সেই সময় দেখেছেন যে -2 যে থিওরি কিংবা বলা হচ্ছিল, উনি সাধারণত গ্রহণ করেছিলেন যে বিএনপিকে যদি মাইনাস করা যায়। কিন্তু যখন দেখলেন উনিও নিজের যে -2 দেশের বাইরে চলে গেছেন, তারপর প্লাস হতে দেশে ফেরত আসছেন না, ওনার সাথে যে সমঝোতা ছিল, সমঝোতার নির্বাচন, এগুলো তো নতুন তথ্য না। বিবিসি সংবাদ দেখবেন, বুঝতে পেরেছি। এগুলা আপনি একটারও রেফারেন্স দেখাতে পারছেন না। আমার একদম সহজ প্রশ্ন, যে আপনি দাবি করেছেন সেই সময় তিনি একটা অপশন, তাকে দুটো অপশন দেওয়া হয়েছিল। যখনই কেউ বলছে যে তাকে দুটো অপশন দেওয়া হয়েছিল, তার ট্যাসিট বা মৌন মিনিং হচ্ছে যে এই তথ্যটা আপনি জানেন কে করেছে। আমি যখন আপনাকে জিজ্ঞেস করেছি তখন বলেছেন যে এটাই বাস্তবতা, আমি তখন সাংবাদিকতা করেছি, সুলতানা আপা আমাকে চেনেন, 2009 সালে আমি অমুক জেলে গিয়েছি, তমুক জেলে। ফাইন, আপনি একজন প্রথিতযশা সাংবাদিক ছিলেন, ভালো বলেন, সেগুলো নিয়ে আমাদের কারো কোনো সন্দেহ নেই। আমি অ্যাপ্রিসিয়েট করি আপনার ভালো সাংবাদিকতা, এবং আমি আপনাকে চিনিও ব্যক্তিগতভাবে, কিন্তু সেগুলো আসলে প্রশ্ন নয়। প্রশ্নের জায়গাটা হচ্ছে যে আপনি যে তথ্যটা দিচ্ছেন সেই তথ্যটা ম্যাচ করতে হবে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আপনি যে কথাটা বলছেন সেটার এইটা তো সিরিয়াস একটা ব্যাপার, যে একজন মানুষকে, সেটা যদি বেগম খালেদা জিয়াও হতেন, আমি আপনাকে জিজ্ঞেস করতাম যে বেগম খালেদা জিয়া কেন তার দেশে ফিরতে পারবেন না, তাকে অপশন কেন দেওয়া হবে। মানে এন্ড অফ দ্য ডেতে আমি এটা জিজ্ঞেস করতামই যে কোনো ক্ষেত্রে। এখন আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে আপনি রেফারেন্স দিতে পারছেন না। আমার মনে হয় কি এই জায়গাটা থেকে আমরা বের হই আলোচনাটা, কিন্তু যেটা বলার দরকার, বের আপনাকে হতেই হবে, আপনি বেশি দূর আগাতে পারবেন না। আমি আগাতে পারবো না। আপনি বলছেন শেখ হাসিনা ফিরতে চেয়েছেন, আমার কথা উনি গিয়েছেন কেন, উনি বেরিয়ে গেছেন কেন, এটাই হচ্ছে আমার প্রশ্ন। আটকে গেছে, আমরা আর আগে বাড়তে পারছি না। এটা আমি একটু এইটা 21শে আগস্ট আওয়ামী লীগকে একদম শেখ হাসিনা সবাইকে নিশ্চিহ্ন করার চেষ্টা হয়েছে। আইবি রহমান মারা গেছে, সেই মামলার আসামি মারা যায়নি, খুন করা হয়েছে। আর তারেক রহমান এখন খালাস পেয়েছেন। কে ওই ঘটনা ঘটালো? এখন খালাস পাইনি, এখনো পেন্ডিং আপা। আচ্ছা, পেন্ডিং, মামলা পেন্ডিং। তারপরে খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাসা থেকে উৎখাত করা হলো। উৎখাত করা হয়নি, মামলায় হেরেছেন। প্লিজ আপনারা কি এইভাবেই কথা বলতে থাকবেন? মানে উৎখাত করা হয়েছে মানে বলতে কি বোঝাচ্ছেন? তাহলে সেই আদালতের রায়,
সেই আদালতের রায় মিথ্যা? আচ্ছা, এরকম আমি আওয়ামী লীগ বোঝার জন্য আওয়ামী লীগের সমর্থক নিষিদ্ধ মজুমদারকে বুঝলেই বোঝা যাবে যে আওয়ামী লীগের রাজনীতি কোন পথে এবং তারা কোথায় অবস্থান করছে। তারা এখনো ওখান থেকে বের হতেই পারে নাই যে বাংলাদেশে যে রেভলিউশন ঘটে গিয়েছে, পরিবর্তন, এবং এই যে বিচার ব্যবস্থা কিভাবে কাজ করেছে, নিজাম মজুমদারের চোখ দিয়ে এই যে শাহেদ ভাই, শাহেদ ভাই ওই ব্যাপারটা কি জানেন, আমি প্রায় কিন্তু অনেকে বলতে শুনি আওয়ামী লীগ বাস্তবতা বুঝতে পারছে না, আওয়ামী লীগ কিচ্ছু বোঝে না, সমস্ত বোঝে হচ্ছে পাহাড়ের নিচে টিকটিকিরা, পাহাড়ের নিচে মুশিকরা বুঝতে পারে, শুধু আওয়ামী লীগের মতো একটা পাহাড় যারা পুরো বাংলাদেশকে স্বাধীন করেছে তারা কিছু বোঝে না, তাদের কোনো সমর্থকরা বোঝে না, শুধু আপনারা রেভলিউশন বুঝে গেছে। আমি সেই প্রসঙ্গে আসতে চেয়েছিলাম, আমার যেহেতু কথাটা উঠেছে একটা একটা করে বলি। আসলে শাহেদ ভাইকে মনে হয় একটু কম্পারেটিভলি কম সময় দেওয়া হয়েছে, আমার কাছে মনে হচ্ছে এটা শাহেদ ভাই আসলে বলা ডিজার্ভ করার একটু বেশি। শাহেদ ভাই, আমি আপনার থেকে একটু সময়টা নিয়ে একটু বলছি। আপনি যে শুরুতে বলেছেন যে এদেরকে টোকাই বলা যাবে না, এদেরকে দখলদার বলা যাবে না। আচ্ছা, টোকাই, এই যে এরা টোকাই, এই টোকাই বলেছে বিএনপির এক সমর্থক, ওর নাম হচ্ছে আরাফাত রহমান শৈশব। সে বলেছে যে 138টা যে 138টা যে আপনার যে কিশোর গ্যাং আছে, ওরা প্রায় 1 বছর ধরে এই 138টা কিশোর গ্যাংকে একসাথে একত্রিত করে এই আক্রমণ চালিয়েছে। আমার কথা